আশা করি সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সবাই ভালো আছেন। বাংলাদেশ বিষয়াবলীর আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আসলাম লাইভ এমসিকিউ প্ল্যাটফর্ম থেকে। এবং লাস্ট ক্লাসে আমরা আসলে যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকেই শুরু করার ইচ্ছা আছে। পাশাপাশি হচ্ছে কেউ যদি মনে করেন যে কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে অ্যাডিশনাল, সেটাও করবেন। আমার মনে হয় কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা যদি একটু লাস্টের দিকে রাখি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্লাসের টাইমটা আসলে নষ্ট হবে না। আচ্ছা, আর এটার পাশাপাশি একটা ইনফরমেশন জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। আজকের ক্লাসটা আমাদের লাইভ এমসিকিউ প্ল্যাটফর্মের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকেও লাইভ যাচ্ছে। কাজেই যারা সেই সব জায়গা থেকেও ফ্রি অ্যাভেল করতে চাচ্ছেন বা আপনাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে চাচ্ছেন, তারা হচ্ছে গিয়ে জাস্ট কমেন্টের নিচে ফ্রেন্ড বা যাকে আপনি ট্যাগ করতে চান করে দিলে আজকের ক্লাসটা হচ্ছে তারাও দেখতে পারবে। সো এই হচ্ছে বিষয়। আমরা আজকে শুরু করব যেখানে আমি বলতেছিলাম যে লাস্ট ক্লাসে যেখানে আর কি আপনাদের সাথে আমার কথার শেষ হইলো। আসলে ১ ঘন্টার ক্লাস, ইটস টু শর্ট টু ফোকাস অন এনি পার্টিকুলার টপিক অন হিস্ট্রি। তো তারপরেও আমি আরেকবারও আপনাদেরকে বলে দিতে চাই যে হিস্ট্রিটাকে ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি। খুবই রিল্যাক্স ভাবে পড়েন। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু সংবিধান, মুক্তিযুদ্ধ, অর্থনীতি এবং হচ্ছে আপনাদের যেই জাতীয় বিষয়াবলী এবং অর্জনের যে অংশটা, ঠিক আছে? এই ৪টা জায়গা কিন্তু আপনাদের জন্য মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট। ইতিহাস আপনাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই কম মার্কস ক্যারি করবে এবং দেখা যায় যে সেটা কেউ যদি মনে করেন আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে মনে রাখতে, সেই জায়গাগুলো আপনি কম পড়লেও সমস্যা নাই। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয় সেটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা যেটা বিসিএস এর, সেখানে কিন্তু ইতিহাস থেকে একদম সরাসরি কখনো প্রশ্ন আসে না। ঠিক আছে? যে ধরেন আপনাকে পলাশির যুদ্ধের আহ, পরাজয়ের কারণ অনুসন্ধান করতে বলবে না, আপনার মতামত চাবে না, মানে এই ধরনের একদম সরাসরি প্রশ্নগুলো আসলে রিটেন পরীক্ষায় যেহেতু হয় না। আর আমাদের বিসিএস পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু অবশ্যই রিটেনকে মাথায় রেখে নেওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে গিয়াসউদ্দিন আজম শাহ তার ব্যাপারে পড়েছিলাম। বাংলায় স্বাধীন সুলতানি আমল, বাংলায় স্বাধীন সুলতানি আমলের আহ, বাংলায় স্বাধীন সুলতানি আমল এখানে আমরা শুরু করেছিলাম এবং হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ থেকে, এবং আজকে শেষ করে মানে লাস্ট ক্লাসে শেষ করেছিলাম গিয়াসউদ্দিন আজম শাহ। এরপরে আমি বলেছিলাম যে আপনাদের রাজা গণেশের যে বিষয়টা, যে একজন হিন্দু রাজা গণেশ, তার একটা খুবই কম টেনিউরের একটা শাসনকাল ছিল, ১৪১৪ থেকে ১৪৩৫ সাল পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এই টাইমটাতে সে মূলত একটা খুবই অত্যাচারী ধরনের একজন রাজা তিনি ছিলেন। তিনি হচ্ছে গিয়ে ওই যে জমিদারি প্রথা টাইপের যেই একটা কর আদায়ের বিষয় বা হচ্ছে আহ, ধরেন হচ্ছে মানুষের ওই যে যারা হচ্ছে শ্রমিক শ্রেণীর বা যারা হচ্ছে একদম কাজ করে খায় মাঠে মাঠে ঘাটে, যারা হচ্ছে কাজ করে কৃষি মানে কৃষিজীবী যারা, তাদের উপরে আর কি দেখা গেছে যে বিভিন্ন সময় জোর জুলুম করছে। মানে রাজা সোকল রাজাদের যে ধরনের একটা অ্যাপ্রোচ ছিল। এবং আমি গত ক্লাসে এটাও বলছিলাম যে এই রাজা গণেশের আমলে আমরা যে চৌধুরী টাইটেলটা ইউজ করি, এই চৌধুরী টাইটেলের উৎপত্তি ঘটে তখন এই রাজা গণেশের আমলে। এবং এই চৌধুরী বলতে তখন মূলত ওই যে জমিদারের মতো যারা একটা এলিট ক্লাস ছিল তাদেরকে আর কি ইন্ডিকেট করা হইতো। ঠিক আছে? আচ্ছা, তো ওইখান থেকে আর আসলে তেমন এখন কোনো কিছু জানার দরকার নাই, মানে ওইটুক এইটুক জানলেই চলবে, এখান থেকে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা, এরপরে দেখেন ইলিয়াস শাহী বংশ, যেটা সুলতানি বংশের এই রাজা গণেশের পরে আবার হচ্ছে গিয়ে ইলিয়াস শাহী বংশ পুনরায় ক্ষমতায় আসে। কারণ এই যে রাজা গণেশের যে মাঝখানের যে পার্টটা, মানে সে যে হঠাৎ করে এসে একেবারে রাজা হয়ে গেল, এই বিষয়টার আগেও কিন্তু ইলিয়াস শাহী বংশই চলতেছিল। কিন্তু ওই যে লাস্ট যেই ব্যক্তি, তাকে সামহাও হচ্ছে সে পরাজিত করছে বা
দখল করার জন্য তো আসলে সবসময় যুদ্ধে পরাজিত করার ইস্যু থাকে না। ধরেন কোনো একটা দুর্বল মুহূর্তে রাজা গণেশ হচ্ছে গিয়ে সিংহাসনে বসে গেছে, বাংলায় সুলতানি শাসন আমলটা সাময়িকভাবে অবসান ঘটে, পুনরায় কিন্তু আবার এই যে 1435 সালের পরে আবারও শাহী সরি ইলিয়াস শাহী বংশ কিন্তু আবার ক্ষমতায় চলে আসে, যেটা হচ্ছে 1435 থেকে 1487 সাল পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখন এই পরবর্তী ইলিয়াস শাহী বংশ যেটা, অর্থাৎ দ্বিতীয় ফেজের, ঠিক আছে, এটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ পার্ট 2। কারণ পার্ট 1 হচ্ছে কি হয়েছে, রাজা গণেশের কাছে পরাজিত হয়ে শেষ, এরপরে নতুন ভাবে শুরু হয়েছে। এখন এই ইলিয়াস শাহী বংশের টেনিওরটাও কিন্তু খুব বেশি সময় ছিল না, 1435 সাল থেকে 1487 সাল পর্যন্ত। এবং এই টাইমটাতে যে খুব ম্যাসিভলি কিছু চেঞ্জ হয়েছে বা খুব নাম করা কোনো শাসক আসছে বা একদম খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু হয়ে গেছে এমন কিছু না, কিন্তু দুই একজন ব্যক্তি তো সব জায়গায় সব যুগেই থাকে যারা হচ্ছে গিয়ে একটা খুবই সিগনিফিকেন্ট রোল প্লে করে। তো সেই ক্ষেত্রে দেখেন নাসির উদ্দিন মাহমুদ শাহ, উনি মূলত নাসির উদ্দিন মাহমুদ শাহ, এই যে ইলিয়াস শাহী বংশ পার্ট 2 এর এই ব্যক্তিটা হচ্ছে গিয়ে মনে করেন ইলিয়াস শাহী যুগের প্রকৃত প্রথম শাসক, অর্থাৎ এই শাহী বংশের পার্ট 2 যখন শুরু হয়েছে এইটার প্রকৃত প্রথম শাসক। আচ্ছা, ঠিক আছে, প্রথম শাসক, খুবই ভালো কথা, খুবই আনন্দের বিষয়। কিন্তু দেখেন ইতিহাসে উনার যে শাসনকালটা সেটা খুব অন্য একটা কারণে বিখ্যাত। কেন বিখ্যাত? কারণ দেখেন তার শাসনামলে বাগেরহাটে, যেটা তৎকালীন খলিফাতাবাদ নামে পরিচিত ছিল, শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন হচ্ছে খান জাহান আলী। এই যে আমরা ৬০ গম্বুজ মসজিদ আমাদের দেশের একটা ধরেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এই ৬০ গম্বুজ মসজিদের যেই প্রতিষ্ঠাতা বা যার কারণে হচ্ছে কি এই ৭ গম্বুজ মসজিদটা এত বেশি ফেমাস, সেই খান জাহান আলী হচ্ছে এই ব্যক্তির সময়ে বাগেরহাট তৎকালীন খলিফাতাবাদ সেই জায়গায় মানে সেই জায়গার ক্ষমতায় অধিষ্ঠিত হন। ঠিক আছে? এখন আমাদের পড়াশোনাটা ঠুস করে টার্ন নিয়ে যাবে একটা নতুন জায়গায়। আমরা এখন দেখব এই ব্যক্তিকে, এই খান জাহান আলী। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট একটু দেখি যে এই ব্যক্তি অর্থাৎ তার শাসন আমলে, তার শাসন আমলে, এইটা কিন্তু একটা এমসিকিউ যে বাগেরহাটের পূর্ববর্তী নাম কি ছিল। অর্থাৎ তৎকালীন খলিফাতাবাদ, তৎকালীন খলিফাতাবাদে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন খান জাহান আলী। খান জাহান আলী, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তিনি কিন্তু উনি যে এই বাগেরহাটে মানে ক্ষমতা বা এই অংশটাকে তিনি যে রুল করার যোগ্যতম একজন ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করেছেন, বা একটা পার্টিকুলার জায়গায় যেই তিনি যে শাসন কার্য শুরু করলেন, দেখেন এইখানে কিন্তু রিলিজিয়াসের একটা খুবই সিগনিফিক্যান্ট রোল ছিল। এই খান জাহান আলী উনি একজন খুবই প্রজ্ঞাবান, ইসলাম ধর্মে দীক্ষিত একজন ব্যক্তি ছিলেন। তিনি হচ্ছে গিয়ে মুসলমানদের মুসলমানদের জন্য পার্টিকুলারলি অনেক ধরনের নিত্য নতুন চিন্তা ভাবনা, অনেক ধরনের আপনার হচ্ছে তাদের যাতে উন্নয়ন হয়, তাদের যাতে উন্নতি হয়, ইসলাম ধর্মটা যেন আরো সুন্দরভাবে আহ, হচ্ছে গিয়ে প্রচার করা যায়, মানুষ যাতে আরো ইসলাম ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করার সৎ সাহস পায়, এই ধরনের এই ধর্মীয় দিক থেকে তিনি খুবই এক্সিলেন্ট কিছু পারফরমেন্স দেখাইছেন। দ্যাটস ওয়াই তার জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি ছিল। ঠিক আছে? জনপ্রিয়তা অনেক বেশি থাকার কারণে
দেখেন ওই পার্টিকুলার এরিয়াটায় তিনি কিন্তু একদম মানে শাসন কার্যের যে জায়গাটা সেটাও খুব একটা সুনামের সাথে কিন্তু তিনি হচ্ছে পালন করতে পারছেন তার সময়টায়। এবং এই পুরা যেই এই দ্বিতীয় পর্যায়ের ইলিয়াস শাহী যে আমলটা, সেই আমলে কিন্তু এই ব্যক্তিটার কারণে এই পুরা এন্টায়ার শাসন আমলটাই খুব গ্লোরিয়াস একটা জায়গায় চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তার একটু বিষয়টা দেখি। এই খান জাহান আলী, এখান থেকে কিন্তু এমসিকিউ হয়, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। খান জাহান আলী, আচ্ছা, তিনি হচ্ছে মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন। ইসলাম ধর্মের, আপনারা কেউ ষাট গম্বুজ মসজিদে যদি যেয়ে থাকেন তাহলে দেখবেন যে এত চমৎকার একটা আর্কিটেকচারাল ডিজাইন এটাতে আছে, এবং এত আগে যে এত সুন্দর করে একটা মসজিদ যে ডিজাইন করছে এটা আসলে চিন্তাই করা যায় না। খুবই চমৎকার, এবং ভিতরটা এত ঠান্ডা, মানে আপনার কিছুক্ষণ যদি ভিতরে যান মানে আপনার কাছে আর রীতিমতো মনে হবে যে একটা শীতকাল চলতেছে, বা একদম ঠান্ডা এসি বরফের মতো ঠান্ডা, খুব ভালো লাগে গেলে, একটা খুব পিস ফিল হয়। আচ্ছা, তিনি ছিলেন ইসলাম ধর্মের প্রচারক এবং এই বাগেরহাটের স্থানীয় শাসক। এবং দেখবেন যারা আমাদের মানে রাজারা ছিলেন, অর্থাৎ সুলতানি আমল বলেন, মুঘল আমল বলেন, যারা ইসলাম ধর্মে দীক্ষিত যেই সকল সম্রাট ছিলেন বা শাসক ছিলেন, তারা কিন্তু এই ইসলামের যে জীবন শাসন ব্যবস্থাটা বা ইসলামী যে জীবন ব্যবস্থাটা নিজেরা যেমন খুব প্র্যাকটিস করতেন, তাদের প্রজাদের মধ্যেও তারা এই ব্যাপারটা প্রিচ করতেন, এবং তারা কিন্তু একটা খুব ইকুইলিব্রিয়াম একটা বিষয় বা একটা সাম্যাবস্থা, সমাজের একটা সাম্যাবস্থাকে তারা কিন্তু খুব জোর দিতেন। এই জন্য দেখবেন মুসলিম শাসকদের আমলে ওভারঅল যে প্রজা শ্রেণী তারা কিন্তু মানে কম্পারেটিভলি একটা খুবই পিসফুল ভাবে লাইফ লিড করতে পারতো। ঠিক আছে? এটা কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট বিষয়, স্পেশালি যারা হচ্ছে একদম প্র্যাকটিসিং মুসলিম শাসক যারা ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন তার উপাধি, এই উপাধিগুলাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? উপাধি হচ্ছে উলুগ খান আর খান-ই আজম, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পিএসসির অন্য পরীক্ষায়ও আসছে, উলুগ খান এবং এই খান-ই আজমটা স্পেশালি। এটা প্রায় প্রশ্ন আসে, খান-ই আজম কার কার টাইটেল। কারণ অনেকে এটাকে দেখা যায় কি, এই যে আপনার গিয়াসউদ্দিন আজম শাহ যে আছে তার একটা উপাধি ভেবে ভুল করে, এটা কিন্তু অপশনটা একটু মাথায় রাখেন। আচ্ছা, তার পৈতৃক নিবাস ছিল তুরস্কে, তার মানে তিনি একজন তুরস্কের অধিবাসী ছিলেন। পৈতৃক নিবাস ছিল তুরস্কে। মানে তুরস্কের বংশোদ্ভূত। ঠিক আছে? অধিবাসী তো না, অধিবাসী না, বংশোদ্ভূত। আচ্ছা, তার স্ত্রীদের নাম ছিল সোনা বিবি ও রূপা বিবি, এটা ইম্পর্টেন্ট না। তিনি বাংলায় আসছেন 1398 সালে। বাংলায় আসেন 1398 সালে। ঠিক আছে? এই সালটা ইম্পর্টেন্ট। এবং তিনি তখন কিভাবে আসছে, তৈমুর লং তখন দিল্লি আক্রমণ করছিল। এই তৈমুর লংও কিন্তু আরেকটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার ইতিহাসে। তৈমুর লং এই টাইমটাতে হচ্ছে দিল্লি আক্রমণ করে, আচ্ছা, এই যে তৈমুর লং, এই তৈমুর লং হচ্ছে গিয়ে একজন খুবই, কি বলবো এটারে, বদমেজাজি বা হচ্ছে খুবই তেজি শাসক বা যোদ্ধা। ঠিক আছে? তিনি হচ্ছে মূলত যুদ্ধবাজ হিসাবে পরিচিত, যে সে খালি হচ্ছে যুদ্ধ রিলেটেড জায়গায় দেখবেন তৈমুর লং এর উদাহরণ আমরা এখনো দিই, যে তৈমুর লং এর মতো করতেছে কেন, কেউ যখন এরকম ক্যাচাল লাগায় কোথাও। আচ্ছা, এখন দেখেন তিনি হচ্ছে গিয়ে উজবেকিস্তান, সেই উজবেকিস্তানে তার জন্ম, সে ওইখান থেকেই আসছে। এবং তিনি একটা,
তার একটা খুবই সিগনিফিকেন্স যেটা, সেটা হচ্ছে তিনি কিন্তু খোড়া ছিলেন। ঠিক আছে? তিনি হচ্ছে খোড়া ছিলেন, এইজন্য তাকে তিমুর দ্য লেম, মানে লেম বলতে আমরা যে খোড়া যেটা আরকি সেটা বলি, এবং মানে ল্যাংড়া তিমুর তাকে আরকি বলা হয় ইতিহাসে, হ্যাঁ? ল্যাংড়া তিমুর কেন? কারণ তিনি হচ্ছে কোনো একটা যুদ্ধে তার পায়ে আঘাত পাইছিলেন এবং এই কারণে তিনি একটু খোঁড়ায়, খোঁড়ায় হাঁটতেন। ঠিক আছে? কিন্তু এই খোঁড়ায়, খোঁড়ায় হেঁটেই সে কিন্তু ব্যাপক যুদ্ধ বিভিন্ন জায়গায় লাগাইছে এবং খুবই আ ধরেন স্বনামধন্যভাবে এবং খুবই শক্তি প্রদর্শনের মাধ্যমে সে কিন্তু অনেক যুদ্ধ জয়ও করছে। আচ্ছা। এবং সে হচ্ছে গিয়ে এই যে চেঙ্গিস খান, যে তার সাথে তার বংশীয় কোনো ধরেন কোনো মিল-টিল নাই বা কোনো কিছু নাই। কিন্তু এই তৈমুর লং হচ্ছে চেঙ্গিস খান যে আরেক যোদ্ধা, তার খুব ফলোয়ার ছিল। মানে তাকে সে খুব ফলো করতো আরকি, এই ধরনের বিষয়। আচ্ছা। এইটুক হচ্ছে জানেন, এই তৈমুর লং সম্পর্কে এতটুকু জানলেই হবে। এই পার্টিকুলার টাইমটাতে তিনি হচ্ছে, এই তৈমুর লং হচ্ছে একটা খুবই ধরেন ড্রামাটিক ভাবে সে দিল্লির শাসন দখল করার জন্য একটা যুদ্ধ অটই ঘোষণা করে। ইংলিশ রিঅ্যারেঞ্জের স্টোরি নিয়ে, ইংলিশ রিঅ্যারেঞ্জের স্টোরি কি আমি তো বুঝতেছি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এই সময় যখন দিল্লি আক্রমণ করছে, কিন্তু তিনি কিন্তু দিল্লির মানে শাসন গ্রহণ করতে পারে নাই, হ্যাঁ? মানে সে হচ্ছে গিয়ে এখানে আরকি ফেইল করছে। এই দিল্লি সে হচ্ছে দখল-টখল করতে পারে নাই। পরবর্তীতে সে হচ্ছে গিয়ে চায়নার উদ্দেশ্যে সে হচ্ছে তার এই বহর নিয়ে যায়। চায়নার একটা পার্টিকুলার জাতির বিরুদ্ধে, সম্ভবত সেই জাতিটার নাম হচ্ছে মিং, মিং রাজবংশের এগেইনস্টে এই তৈমুর লং হচ্ছে যুদ্ধ ঘোষণা করে। সেখানেও সে ফেইলড হয় এবং পরবর্তীতে এই চীনের এই মিং রাজবংশের সাথে যুদ্ধে সে প্রাণ হারায়। ঠিক আছে? আচ্ছা, আর এই সময় সে হচ্ছে দিল্লি আক্রমণ করতে আসার সময় এই যে খান জাহান আলী সে হচ্ছে বাংলায় ঢুকে। মানে তখন তাহলে বুঝেন, দিল্লি তখন হচ্ছে একটা খুবই এলোমেলো অবস্থায়। বাংলার এই পার্টটা যারা হচ্ছে এই যে বাগেরহাট বা খলিফাতাবাদের যে অংশটা, তারাও কিন্তু তখন একটা খুবই টেনশনের মধ্যে, যে আল্লাহ এখন কি অবস্থা? যে মানে আমাদের এখন কি হবে? বা তখন যেই আমাদের নাসিরউদ্দিন মাহমুদ শাহ, ইলিয়াস শাহী বংশ, তারাও কিন্তু একটা টালমাটাল অবস্থায়। তখন দেখেন এই শান্তির ধর্ম ইসলাম দিয়ে তারা কিন্তু মানে তিনি কিন্তু এই যে খান জাহান আলী সুন্দর করে ওই সাইডটা কিন্তু একটা সেটেল ডাউন করছিলেন এবং এইজন্য উনি কিন্তু ইতিহাসে খুবই প্রশংসিত। হ্যাঁ, প্রশংসিত একজন শাসক। কিন্তু উনি ছিলেন কিন্তু একদম স্থানীয় শাসক। ঠিক আছে? এমন না যে তিনি খুবই যুদ্ধ-টুদ্ধ করে খলিফাতাবাদ স্বাধীন করে তারপরে শাসকের আসনে বসছেন। মানে পিপলস যেই আ কি বলবো মানে উইশ, ঠিক আছে? যে তারাই চাইছে যে এমন একজন ব্যক্তি আমাদের ক্ষমতায় থাকুক। আচ্ছা, এখন দেখেন তিনি হচ্ছে নির্মাণ করেন এই যে, এইটা ভেরি ইম্পোর্টেন্ট। কেউ একটু লিখেন তো, ৬০ গম্বুজ মসজিদে গম্বুজ আছে কয়টা? এটা আমাদের একটা খুবই কমন প্রশ্ন। ক্লাস 9-10 এর বাংলা বইয়ে সম্ভবত এই ৭ গম্বুজ মসজিদের উপরে একটা টপিক ছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে। ৬০ গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা? আচ্ছা, বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ। তারপরে হচ্ছে সোনা মসজিদ। তারপরে তিনি নির্মাণ করছেন বেগনি মসজিদ। তারপরে তিনি নির্মাণ করছেন খানজালি ও ঘোড়া দিঘি। দেখি তো পারছে কিনা কেউ। হ্যাঁ, ৮১টা এক্সাক্টলি। ঠিক আছে? ৮১টা গম্বুজ কিন্তু, হ্যাঁ? এটা একটু মাথায় রাইখেন। যদিও ৬০ গম্বুজ কিন্তু এটাতে গম্বুজ কিন্তু ৮১টি গম্বুজ। এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে তিনি হচ্ছে ঘোড়া দিঘি স্থাপন করেন। ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখেন নেক্সট আমরা চলে যাই আরেকজন ইলিয়াস শাহী বংশের সম্রাট সুলতান রুকনউদ্দিন বরবক শাহ। আচ্ছা, খানজাহান আলী তো গেল এই পর্যন্ত। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ, যাদেরকে এখানে আমি পড়ায় দিচ্ছি তারা হচ্ছে ধরেন একদম মানে পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট কিছু ব্যক্তি থাকে না, সেগুলা। এর বাদেও কিন্তু এই শাহী ইলিয়াস শাহী বংশের আরো বহুত সুলতান আছে, সেগুলো আমাদের পরীক্ষার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট না দেখে সেগুলো কিন্তু আমরা বাদ দিচ্ছি। আবার ভাইবেন না এই দুইজনই খালি একটা বংশের খালি রাজা, ঠিক আছে? এটা যারা ইম্পর্টেন্ট তাদেরকে আর কি পড়ছি, নাহলে এক শাহী সুলতানি আমল পড়াইতে পড়াইতে আপনাদের ১ বছরই খালি এদিকেই যাবে, ঠিক আছে? এজন্য এত ডিটেইলে পড়ার দরকার নাই, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো পড়লেই হবে। আচ্ছা, সুলতান রুকনউদ্দিন বরবক শাহ, উনিও হচ্ছে এই শাহী ইলিয়াস যেই বংশ দ্বিতীয় ফেজ চলতেছে যাদের কথা বলতেছি তাদের মধ্যেই একজন অন্যতম সুলতান, এবং বঙ্গের সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ এবং মহাপণ্ডিত ছিলেন, ঠিক আছে? বঙ্গে দ্বিতীয় ইলিয়াস শাহী যেই শাসন আমল সেখানে যেই কয়জন সুলতান ছিলেন সেখানে তিনি শ্রেষ্ঠ সুলতান এবং মহাপণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন। এটা আবার মানে আমরা মক করে বলি না এত মহাপণ্ডিত তুমি, ওই পণ্ডিত না কিন্তু, মানে উনি অনেক জ্ঞান পিপাসু পণ্ডিত, মানে ওনার হচ্ছে পড়াশোনা রিলেটেড জায়গা। তারপর আপনারা দেখবেন যে বিভিন্ন হচ্ছে সাহিত্য কর্মেও কিন্তু তার পৃষ্ঠপোষকতা আছে, মানে উনি হচ্ছে জ্ঞানকে খুব সম্মান করতেন এবং হচ্ছে আহ খুব এনকারেজ করতেন। মানে মহাপণ্ডিত শুনলে আমার কাছে এখনো মনে হয় যে কেমন জানি একটা, মনে হয় কাউরে একটা ঝাড়ি দিলে আমরা বলি না মহাপণ্ডিতের মতো কথা, এবং মহাপণ্ডিত ছিলেন। এরপরে দেখেন এখান থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে চট্টগ্রামকে আরাকান থেকে পুনরুদ্ধার করেন। আরাকান থেকে পুনরুদ্ধার করেন। আচ্ছা, আমাদের যে চট্টগ্রাম, এটা তো আমরা তো মায়ানমারের ইস্যুতে আমরা তো জানি, রোহিঙ্গা ইস্যুতে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে আরাকানের যেই রাজ্য মায়ানমারের সেইখান থেকে যে রোহিঙ্গারাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন ফেজে আমাদের দেশে হচ্ছে আপনার ডিসপ্লেসড পিপল হিসেবে ঢুকছে। তো এই আমলটায় অর্থাৎ এই সুলতান রুকনউদ্দিন বরবক শাহ বা হচ্ছে গিয়ে আপনার শাহী সুলতানি আমলে তখনও কিন্তু হচ্ছে এই আরাকান রাজ্যটা খুব একটা গোলযোগপূর্ণ একটা রাজ্য ছিল, ঠিক আছে? এবং তারা হচ্ছে গিয়ে এই চট্টগ্রামকে দখল করে তাদের এরিয়ার মধ্যে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল। পরবর্তীতে এই ব্যক্তি এই আরাকান থেকে হচ্ছে চট্টগ্রামকে মুক্তি দিছেন, এবং আপনারা যখন দেখবেন যে আরকান সাহিত্য আপনারা যখন পড়বেন বাংলা সাহিত্যের মধ্যযুগীয় অংশে মুসলমানদের যে কন্ট্রিবিউশন দেখবেন এই ব্যক্তির প্রচুর কন্ট্রিবিউশন আছে কিন্তু। হ্যাঁ, মধ্যযুগে মুসলমান সাহিত্য কর্মে এই রুকনউদ্দিন বড়বড় শাহ কিন্তু প্রচুর কন্ট্রিবিউশন করছেন, পৃষ্ঠপোষক ছিলেন অনেক কিছুর। এমনকি তিনি নিজেও কিছু বই লিখছেন, ঠিক আছে? আচ্ছা, না চট্টগ্রাম আরকানদের সাথে কখনো ছিল না। জিনিসটা হচ্ছে তারা দখল করে রাখার একটা টেন্ডেন্সি ছিল, ঠিক আছে? মানে তারা হচ্ছে ধরেন আরকান আর হচ্ছে এই চট্টগ্রাম মানে এদের মধ্যে এমনই মাঝখান দিয়ে এই নাফ নদী, আপনারা যদি কেউ টেকনাফের থেকে থাকেন দেখবেন যে একদম এই পার ওই পার কিন্তু, নাফ নদীর এই পাশ ওই পাশ। তো একটা নদীপথ তো ধরেন এমন কোনো পাহাড়ের মতো খুব স্ট্রং ব্যারিয়ার না। হ্যাঁ, তো দেখা গেছে কি যে যেহেতু অনেক কালচার, কথার প্যাটার্ন, তারপরে হচ্ছে গিয়ে চেহারা, এগুলা অনেক কিছুই কিন্তু চট্টগ্রামের সাথে আরকানবাসীদের একটা মিল ছিল, এবং এই মিল থাকার কারণে এই আরকানবাসী যারা ছিল এরা চাইতো চট্টগ্রামটাকে তাদের দখলে নিয়ে নিতে বা তাদের অংশ হিসেবে গ্রহণ করতে। তো এইটা নিয়ে মোটামুটি দেখেন সেই কোন শাহী আমল থেকে কিন্তু একটা ক্যাচাল চলতেছে, এখনো এটা আনসলভড। এখনো ওরা এই যে আপনার আরকান থেকে যে এই রোহিঙ্গাদেরকে ২ দিন পর, পর এরকম একটা ঝামেলা করে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে কি বলে যে, "না এরা আমাদের দেশের কেউ না, এরা হচ্ছে বাংলাদেশের চিটাগাং এর অংশ ছিল একসময়।" এই টাইমের কথাই কিন্তু বলে। যে, "ভাই এগুলারা এরা হইতেছে তোমাদের সাথে ছিল সেই আ অতীতকালে। তুমি এখন এদের আমাদের সাথে এনে এ কেন আমাদের দেশের মধ্যে তারা থাকবে? তারা তোমাদেরই মানুষ।" এরকম একটা কিন্তু কনফ্লিক্ট আছে না? এইখানের মূলত এই ঘটনাই।
আরাকানরা সবসময় হচ্ছে একটা গোলযোগ, একটা অস্থিতিশীল একটা রাজ্য ছিল। আচ্ছা, এরপরে দেখেন তিনি গৌড়ের দাখিল দারওয়াজা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তিনি নির্মাণ করেন দাখিল দারওয়াজা, দাখিল দারওয়াজা। আচ্ছা, এই গেল সুলতান রুকনউদ্দিন বড়বুক শাহ। এরপরে দেখেন হাফসি শাসন আমল, আমি লাস্ট ক্লাসেও বলতেছিলাম এই যে হাফসি শাসক যারা, এরা হচ্ছে আফ্রিকান দাস ছিল মূলত, ঠিক আছে? এটা জাস্ট একটু শুনলেই হবে, এটা আর আপনাদের এত কিছু জানার দরকার নেই। হাফসি শাসন, এরা হচ্ছে গিয়ে যেই আমরা মোটামুটি যাদেরকে আফ্রিকান যেই দাস প্রথার যেই জায়গাটা ছিল, সেটা হচ্ছে গিয়ে এই হাফসি শাসন আমলটাকেই মূলত তারা লিড করছে, ঠিক আছে? আচ্ছা, দাঁড়ান, আমি আপনাদের কমেন্ট টমেন্ট কি যে দেখতেও পাইতেছি না, কিছু কারো কিছু জিজ্ঞাসাও বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে। সো এই হাফসিরা হচ্ছে গিয়ে আফ্রিকান দাস ছিল, এরা আফ্রিকান দাস, আফ্রিকান দাস। এবং এরা হচ্ছে গিয়ে ধরেন নিজেদেরকে মোটামুটি খুবই অত্যাচারিত ভাবতো। তারা ভাবতো তারা হচ্ছে গিয়ে সবসময় মানে একটা নিগৃহীত, নিষ্পেষিত একটা জনগোষ্ঠী। তো তাদের মধ্যে একসময় আসলেই একটা বিদ্রোহ জেগে উঠে, নিজেরাই নিজেদের যে অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা শক্তিশালী একটা কি বলবো, একটা একটা ফেজ তৈরি করে তাদের মধ্যে, একটা 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 সময় তৈরি করে, এবং তারা জোটবদ্ধ হয়ে তখন হচ্ছে একটা ধরেন মোটামুটি যুদ্ধ যুদ্ধে পটু, কিংবা হচ্ছে এই যে দখলদারিত্বের যে একটা জায়গা, যে আমরা আর কত নিষ্পেষিত থাকবো বা আমরা আর কত অত্যাচারিত হব, এই ধরনের একটা সেন্স তাদের মধ্যে যখন গ্রো করে, মূলত তখনই তারা এই বিভিন্ন সাম্রাজ্যে গিয়ে ঝাঁপায় পড়তো, ঠিক আছে, যে শাসন করার জন্য। এটার ব্যতিক্রম বাংলায়ও হয়নি, কারণ বাংলায় কিন্তু এই যে সুলতানি শাসন আমলটা যখন চলতেছে, দ্বিতীয় ফেজের যে ইলিয়াস শাহী আমলটা যখন চলতেছে, তখন কিন্তু দেখবেন আপনারা ইতিহাসে যারা আছেন অনেক ভালো, আমি তো ধরেন অত ভালো ইতিহাসে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ইতিহাস না, তারপরে আমি যতটুকু আর কি জানি যে এই শাহী ইলিয়াস, যে ইলিয়াস শাহী বংশের আমলে খুবই প্রমিজিং কোনো নেতৃত্ব কিন্তু আসলে বাংলায় ছিল না, ঠিক আছে? একটা টালমাটাল একটা অবস্থা আর কি, যে একদম খুবই স্ট্রং, ধরেন মুঘল শাসকদের মতো স্ট্রং, কিংবা হচ্ছে আপনার একদম যে কোনো ধরনের বিদ্রোহ, যে কোনো ধরনের আক্রমণ ট্যাকেল দেওয়ার মতো একদম খুবই সাউন্ড অ্যান্ড কোয়ালিটিফুল শাসন কিন্তু খুবই লিমিটেড সময়ের জন্য ছিল। যার ফলস্বরূপ এই হাফসি শাসকগণ তারা হচ্ছে যখন নিজেরা শক্তি অর্জন করে এই বাংলার উপর ঝাঁপায় পড়ছে এসে, তখন কিন্তু আবার শাহী ইলিয়াস শাহী বংশ কিন্তু আবার কিছু সময়ের জন্য, 6 বছরের জন্য একটা স্টপেজে চলে আসে, এবং এই হাফসি শাসনটা চলছে 6 বছর, এবং এই টাইমটাকে একটা অন্ধকার যুগ হিসেবে ধরা হয়। কারণ কি জানেন অন্ধকার যুগ ধরা হয়? কারণ এই যে হাফসি শাসনের যে আফ্রিকান দাস, এরা সারা জীবন হচ্ছে গিয়ে অত্যাচারিত, কাজে এরা যখন শাসনটা দখল করছে, এদের কিন্তু একমাত্র এইম ছিল তাদের নিজেদের পেটটা ভরা, ঠিক আছে? মানে আমরা যে কোনো ভাবে যা দখল করা, যা আমাদের মানে যতটুক ক্যাপাসিটি আছে খালি দখল করা, ভোগ করা, বা হচ্ছে গিয়ে আপনার এই যত প্রাচুর্য ছিল যেখানে যেখানে, সেগুলা খালি হচ্ছে গিয়ে আপনার লুণ্ঠন, এই ধরনের জিনিসগুলো তখন বেশি দেখা যাইত। এই কারণে ইতিহাসের এই অংশের সময়কালটাকে অন্ধকার যুগের সাথে তুলনা করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই গেল মোটামুটি হাফসি শাসন। এরপরে ক্ষমতায় আসলো হুসেন শাহী বংশ, এই হাফসি শাসকদেরকে উৎখাত করে ক্ষমতায় আসলো হুসেন শাহী বংশ। এইটা কিন্তু আবার একটা মানে ভালো শাসন এখানে কিছু সময়ের জন্য দেখা গেছে। এই হুসেন শাহী বংশের যে টাইমটা, এটাও মোটামুটি ভালো সময় ছিল। 1493-তে তারা ক্ষমতায় আসছে, 1538 সাল পর্যন্ত, মানে মোটামুটি একটা রাজ্যকে বা একটা জনগোষ্ঠীকে স্টেবল করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার, এই হুসেন শাহী বংশ কিন্তু সেটা দিতে পারছে। আচ্ছা, এই হুসেন শাহী বংশের একজন
খুবই 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 ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এবং এইটা বিসিএস পরীক্ষা বলেন, সরকারি যে কোনো পরীক্ষার জন্য এই আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটার যেগুলা লিখে দিচ্ছি এগুলো একটু দয়া করে মনে রাখার চেষ্টা করবেন, এখান থেকে একটা প্রশ্ন কমন আসা উচিত। আচ্ছা, এই আলাউদ্দিন হোসেন শাহ, আচ্ছা, এই আলাউদ্দিন হোসেন শাহ তিনি হচ্ছেন হুসেন শাহী বংশের প্রথম ও শ্রেষ্ঠ শাসক। এই হুসেন শাহী বংশের প্রথম এবং শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক। আচ্ছা, নেক্সট হচ্ছে তার বংশ ছিল আরবের সৈয়দ বংশ। এটা এত ইম্পর্টেন্ট না, এটা জাস্ট শুনে রাখেন। তার উজির ছিলেন তিনি মূলত শাসন কার্যে আসার আগে তিনি ছিলেন মুজাফফর শাহ, এই হুসেন শাহী বংশেরই ওয়ান অফ দ্য যে সম্রাট ছিল, সেই মুজাফফর শাহের উজির হিসেবে ছিলেন আর কি। আচ্ছা, তিনি মূলত মানে দেখেন একজন উজির কিভাবে করে একটা রাজার আসন বা একটা শাসকের আসনটা দখল করছে। আসলে এক্সিলেন্সি যদি কেউ ক্রিয়েট করে, এক্সিলেন্সি যদি কেউ অ্যাচিভ করে, সাকসেস কিন্তু অটোই চলে আসবে, ঠিক আছে? এটা মনে হয় থ্রি ইডিয়টস এর একটা ডায়লগও আছে, একটা মুভি আছে থ্রি ইডিয়টস, যে বি দ্য এক্সিলেন্ট, সাকসেস উইল ফলো ইউ। হ্যাঁ, সো দেখেন উজির থেকে একটা ব্যক্তি, এই হাফসি শাসক যারা, আগেই তো বললাম যে হাফসিরা হচ্ছে গিয়ে ধরেন একদম হাবাহিত্যার মতো একটা শাসক। এরা হচ্ছে গিয়ে প্রচুর শারীরিক শক্তিতে তারা পটু, তারা হচ্ছে গিয়ে খুবই হিংস্র, খুবই নিষ্ঠুর, খুবই লুণ্ঠনকারী টাইপের যেই আচরণ তাদের মধ্যে বিদ্যমান ছিল। তখন এই হুসেন শাহী বংশের এই যে উজির ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তিনি কিন্তু মোটামুটি এই শাসকদেরকে তার বুদ্ধিমত্তা, তার বিভিন্ন পলিসি, তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে পুরা দমে হচ্ছে গিয়ে আপনার নিয়ন্ত্রণ করতে বা তাদেরকে এখান থেকে হটায় ফেলতে সক্ষম হয়েছিলেন। এবং তিনি এই দমন করতে পারার কারণেই তিনি কিন্তু এই যে দেখেন ইতিহাসে একটা কত সাকসেসফুল একজন সম্রাট হিসেবে এখনো আলোচিত। পাশাপাশি তিনি চট্টগ্রাম থেকে আরকানিদের, চট্টগ্রাম থেকে আরকানিদের দূর করে। আচ্ছা, তার মানে কি, আগে যখন হচ্ছে গিয়ে এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ যখন ছিল, সরি, সুলতান রুকনউদ্দিন বরবক শাহ, তিনি কিন্তু একবার সরাইছে চট্টগ্রামকে, আরকান থেকে একবার মুক্ত করে আনছে। হাফসি শাসন আমল তো পুরাই অরাজকতাপূর্ণ একটা অন্ধকার যুগ ছিল, তখন আবার হচ্ছে আরকানিরা এসে চট্টগ্রাম দখল করে ফেলছে। তারপরে উনি আবার এই চট্টগ্রাম থেকে আরকানিদেরকে আবার হচ্ছে সরাইছে আর কি, ঠিক আছে? এই জন্য এটাও তার একটা খুবই সিগনিফিকেন্স। এরপরে দেখেন তার রাজত্ব ছিল ২৬ বছর, রাজত্ব করেন তিনি ২৬ বছর, বা শাসনকাল ছিল ২৬ বছর। রাজধানী ছিল একডালা, ভেরি ইম্পর্টেন্ট, এটার পাশে একটা 3 স্টার দেন। রাজধানী ছিল একডালা, এটা কিন্তু পরীক্ষায় কয়েকবার আসা প্রশ্ন, ঠিক আছে? এই আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল একডালাতে। আচ্ছা, তার শাসনকালে আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবের, ভেরি ইম্পর্টেন্ট। আবির্ভাব ঘটে এই যে শ্রী চৈতন্য দেবের, শ্রী চৈতন্য দেব বাংলা সাহিত্যে একটা সিঙ্গেল অক্ষর না কন্ট্রিবিউট করেও কে সাহিত্যের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ট্রিটেড, দিস পার্সন, ঠিক আছে? এই শ্রী চৈতন্য দেব, এটা আপনারা সাহিত্যের পার্টে এই শ্রী চৈতন্য দেব নিয়ে অনেক কিছু পড়বেন, ঠিক আছে? তার সাহিত্যে কন্ট্রিবিউশন বা তার এই যে বৈষ্ণব ধর্মটা কিভাবে, বৈষ্ণব সাহিত্যের আবির্ভাব ঘটছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক, বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবের। আচ্ছা,
তারপরে দেখেন তার শাসন আমলেই মালাধর বসু শ্রী ও বাবা, এটা প্রনাউন্সিয়েশন করা খুব কঠিন, এখন কি এটা বানানি ভুল লিখছে কিনা বুঝতেছি না। আচ্ছা না, দাঁড়ান আমি লিখে দিই, এটা আমি উচ্চারণ করতে পারতেছি না। কিছু সাহিত্যের নাম এমন কঠিন, মুখ দিয়েও আসে না এগুলো। আচ্ছা দেখেন, তার শাসন আমলে, এই যে আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে, এগুলো আপনারা সব বাংলা সাহিত্যে আরো ডিটেইলে পড়বেন। তার শাসন আমলে মালাধর বসু লিখছেন শ্রীমস্ত এবং ও পুরাণ আর পরমেশ্বর মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন। মানে এগুলা সব বাংলায় অনুবাদ করা হয়েছে, পুরাণ, তারপরে হচ্ছে পরমেশ্বর যেই ব্যক্তি মানে মালাধর বসু করছে এইটা, আর পুরাণ বঙ্গানুবাদ, আর এই ব্যক্তি পরমেশ্বর, এই পরমেশ্বর অনুবাদ করেছেন মহাভারত। এইগুলা হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ হয়, বাংলায় অনুদিত হয়। এগুলো আপনারা অনুবাদ সাহিত্য যেটা ওখানেও পড়বেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেই কাজটা তার মানে একটা ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট বিষয় যেটা তাকে নিয়ে আলোচনায় আসে বা পরীক্ষার প্রশ্ন হয়, সেটা একটু দেখেন। এইটার পাশেও 3 স্টার দিবেন। তার শাসন আমলে তিনি তৈরি করেন গৌড়ের ছোট সোনা মসজিদ, ভেরি ইম্পর্টেন্ট। এটা 3 স্টার, এটাও পরীক্ষায় অনেকবার আসছে। আচ্ছা, এরপরে দেখেন তার শাসনকালকে বলা হয় মুসলমান শাসনের ইতিহাসে স্বর্ণযুগ। স্বর্ণযুগ, স্বর্ণযুগ কেন? তিনি একাধারে সাহিত্যকর্ম, তারপরে হচ্ছে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যত ধরনের প্রজাদের জীবনযাপনকে উন্নত করা, যত ধরনের নতুন প্ল্যান পলিসি, তিনি অনেক কিছু এই টাইমটা তার টেনিওরে এই ২৬ বছরে তিনি করে গেছেন। এই জন্য তার শাসনকালটাকে মুসলমান শাসন আমলের, এন্টায়ার মুসলমান শাসন আমলের স্বর্ণযুগ হিসেবে কনসিডার করা হতো, এবং তাকে বলা হতো বাংলার আকবর। বাংলার আকবর কেন বাংলার আকবর? কারণ হচ্ছে মুঘল শাসক যে আকবর, সে কিন্তু মুঘল শাসকদের মধ্যে এমন একজন শাসক ছিলেন যে পুরা মুঘল সাম্রাজ্যটাকে সর্বোচ্চ পরিমাণ ধরেন হচ্ছে চেঞ্জ, নতুনত্ব আনা, আধুনিকায়ন করা, তারপরে হচ্ছে এটাতে যত ধরনের ফ্যাসিলিটিগুলো অ্যাড করা, সব কিন্তু আকবর করছেন। এবং মুঘলদের মধ্যে শ্রেষ্ঠ শাসক কিন্তু আকবরকে ধরা হয়, ঠিক আছে। এবং এই জন্য বাংলার আকবর হিসাবে আলাউদ্দিন হোসেন শাহকে কনসিডার করা হয়, কারণ তার কন্ট্রিবিউশনটাও বাংলায় টু সাম এক্সটেন্ট এই আকবর, মুঘল সম্রাট আকবরের মতোই ছিল। আচ্ছা, এরপরে দেখেন নুসরত শাহ। নুসরত শাহ নুসরত শাহ উনি হচ্ছেন নাসির উদ্দিন আবুল মুজাফফর নুসরত শাহ, ঠিক আছে। তার এই এত বড় নাম মনে রাখার কোনো দরকার নেই, তার যেটা মনে রাখতে হবে, যেটা পরীক্ষায় আসে সেইটা একটু মনে রাখেন। গৌড়ের কদম রসুল দুর্গ নির্মাণগুলা, তার নির্মাণ থেকে প্রশ্ন হয়। গৌড়ের কদম রসুল দুর্গ, এরপরে হচ্ছে গৌড়ের বড় সোনা মসজিদ ও বারদুয়ারি মসজিদ।
বারদুয়ারি মসজিদ। এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আচ্ছা, তার ক্ষেত্রে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা পরীক্ষায় আসে, অতীতে আসছে এবং আপনাদের জানতে হবে, তার সময়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তার সময় অর্থাৎ সে যখন বাংলা শাসন করতেছে তখন তার সময়ে ভারতে মুঘল সাম্রাজ্য অর্থাৎ ভারতবর্ষে মুঘল শাসন আমল, দিল্লিতে তখন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় বা তার হচ্ছে গিয়ে তারা শাসন কার্যটা টেক ওভার করে। মুঘল শুরু হয় এবং এটা জানা গেছে কিভাবে জানেন? কারণ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, বাবর তার আত্মজীবনী মূলক যে গ্রন্থ বাবরনামা সেটা লিখেছিলেন এবং এই বাবরনামা গ্রন্থে এই নুসরত শাহের কথা উল্লেখ আছে, তার কন্ট্রিবিউশনের কথা উল্লেখ আছে বাংলায়। এই জন্য ইতিহাসবিদরা ধরে নিছেন যে তার সময় যেহেতু বাবরনামায় তার নিয়ে কথা আছে, তার মানে সেই সময় তিনি বাংলার শাসন কার্য পরিচালনা করছেন এবং ভারতবর্ষে তখন হচ্ছে মুঘল শাসনের সূচনা হয়েছে। আচ্ছা, আরেকটা লাস্ট একটু জেনে রাখেন, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হচ্ছে সুলতানি আমলের সর্বশেষ শাসক। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হচ্ছে সুলতানি আমলের সর্বশেষ শাসক। তার মানে তার পতনের মাধ্যমে হুসেন শাহী বংশ অর্থাৎ এন্টায়ার সুলতান শাসন আমলটা জাস্ট ডান, মানে শেষ আর কি। ঠিক আছে, এই গেল সুলতানি আমলের যারা ইম্পর্টেন্ট মানুষজন সেটা। আচ্ছা, পরবর্তীতে আমরা ওই যে এর আগের ক্লাসে দেখছিলাম যে সুলতানি আমলের পরে বাংলায় কিছুকাল হচ্ছে আফগান শাসন চলে। ঠিক আছে, আফগান শাসন চলে। সেই আফগান শাসনের মধ্যে মোটামুটি হচ্ছে শের খান সুর বংশ থেকে হচ্ছে গিয়ে আফগান শাসন আমলটা শুরু হয়। পরবর্তীতে হচ্ছে কররানী শাসন ব্যবস্থা গ্র্যাজুয়ালি আসে, আসার পরে এই কররানী পরাজিত হয়ে মোটামুটি বাংলায় একদম সুন্দরভাবে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সূচনা হয়। এবং এই আফগান শাসন আমলের মধ্যে একজন খুব বিখ্যাত যোদ্ধা বা বিখ্যাত একজন শাসক শের শাহ, তার কথাটাই ঘুরে ফিরে আফগান শাসন বলতে মূলত শের শাহের যে আমলটা ছিল সেটাই বারবার ইতিহাসে আলোচিত হয়। এবং আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও শের শাহ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার কিছু সৃষ্টি, তার কিছু কন্ট্রিবিউশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই জন্য আমরা আফগান শাসনে সরাসরি এই শেরশাহর যেই পার্টটা সেখান থেকেই আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে আফগান শাসন আমল। মোটামুটি এই সুলতানি আমলের পরে হচ্ছে আফগান শাসন আমল শুরু হয়। বাংলায় আফগান শাসন শুরু করেন শের খান সুর, ভেরি ইম্পর্টেন্ট। শাসনের সূচনা শের খান সুর। আচ্ছা, এরপরে দেখেন এই শের খান সুরি কিন্তু পরবর্তীতে শেরশাহ নাম ধারণ করেন বা শেরশাহ হিসেবে পরিচিতি পান আর কি। আচ্ছা, এখানে জাস্ট ইতিহাসটা একটু ছোট্ট করে দেখেন। মুঘল সম্রাট হুমায়ুন 1537 সালে গৌড় অধিকার করে নেন। ঠিক আছে, 1537 সালে মুঘল, কারণ অলরেডি কিন্তু ভারতে মুঘল শাসন চলতেছে। ঠিক আছে, ভারতে তখন এই যে যার কথা বললাম নুসরত শাহর আমলে কিন্তু অলরেডি মুঘল শাসন শুরু হয়ে গেছে। তার মানে বাংলায় তখন এই যে আফগান শাসন, তারা হচ্ছে একটা উটকো জিনিস। ঠিক আছে,
মানে কেন্দ্র শাসিত হচ্ছে মুঘলদের দ্বারা, আর বাংলায় হচ্ছে হঠাৎ করে এই কিছু কতিপয় শক্তিশালী আফগান শাসকরা এসে বাংলাটা দখল করে নিল এবং বাংলায় শাসন কার্য শুরু করলো। এখন দেখেন এই সম্রাট হুমায়ুন 1537 সালে যখন গৌড় অধিকার করে নেন, সেই গৌড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার নাম দেন তিনি জান্নাতাবাদ, এবং তখন কিন্তু বাংলার রাজধানী তখনও কিন্তু গৌড়ে। ঠিক আছে, দেখবেন যত ধরনের সৃষ্টি, যত ধরনের নির্মাণ শৈলী সবকিছু কিন্তু গৌড় কেন্দ্রিক ছিল। এবং এই হুমায়ুন মোটামুটি খুবই প্রকৃতি প্রেমিক একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি হচ্ছে এই গৌড়ে যখন আসছেন, এসে বাংলার সৌন্দর্য, বাংলার প্রকৃতি দেখে তিনি এতটাই বিমোহিত হন, বাংলার নামকরণ করেন তিনি জান্নাতাবাদ। আচ্ছা, তো হুমায়ুনের সৎ ভাই হিন্দাল দিল্লির সিংহাসন দখল করবে এমন খবরে হুমায়ুন দিল্লির অভিমুখে রওনা হলে শের খান বক্সারের নিকট গঙ্গা নদীর তীরে চৌসা নামক স্থানে ওত পেতে থাকেন এবং হুমায়ুনকে পরাজিত করে। আচ্ছা, এখন দেখেন কি ঘটনা। এই যে হুমায়ুন, সে হচ্ছে গিয়ে বাংলাকে আস্তে আস্তে তার দখলে নিয়ে আসার একটা চিন্তা ভাবনা থেকেই কিন্তু সে বাংলায় আসছে। সে তো মোটামুটি জানে যে এখানের একটা পরিস্থিতিটা কিঞ্চিত অস্থিতিশীল। ঠিক আছে, এখানে সুলতানি শাসন আমলেরও পতন হয়ে গেছে, প্লাস মুঘলরাও তখন হচ্ছে মোটামুটি ক্ষমতায় চলে আসছে কেন্দ্রে। তো এই হুমায়ুন হচ্ছে গিয়ে বাংলার অভিমুখে যখন হচ্ছে যাচ্ছে, বা বাংলায় যখন তিনি অবস্থান করছে, ঘুরে টুরে দেখতেছে বাংলা তার কাছে খুব ভালো লাগতেছে, এমন সময় হঠাৎ করে খবর আসে যে তার সৎ ভাই হিন্দাল, সে হচ্ছে গিয়ে আপনার দিল্লির যে মেইন একদম যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে সে দখল করে নেওয়ার একটা কথা তার কানে আসে। আচ্ছা, তখন তো সে বাংলা তখন একটা জাস্ট ছোট্ট একটা প্রদেশ বা একটা ছোট্ট রাজ্য, বাংলায় তো তার বসে থাকলে হবে না, তার কেন্দ্র ওই দিক দিয়ে দখল করে ফেলতেছে। তখন কি করে এই হুমায়ুন হচ্ছে গিয়ে অতি দ্রুত বাংলা ত্যাগ করে সে হচ্ছে দিল্লির উদ্দেশ্যে যখন রওনা দেয়, তখনই মূলত হচ্ছে গিয়ে এই শের খানের সাথে বক্সার নামক জায়গায় সে হচ্ছে গিয়ে গঙ্গা নদীর কাছাকাছি এই বক্সার, সেখানে চৌসা একদম মানে ধরেন বক্সারের একদম যে একটা উল্লেখযোগ্য জায়গা চৌসা, সেই চৌসায় তার হচ্ছে এই শের খানের সাথে দেখা হয়। ঠিক আছে, আচ্ছা, এবং এই শের খান তখন এত মানে ফাইনেস্ট একজন যোদ্ধা, এত শক্তিশালী, আফগানরা কিন্তু যোদ্ধা হিসেবে ধরেন তখন থেকেই খুব মানে ফেমাস, এবং তারা হচ্ছে গিয়ে ধরেন তারা শারীরিকভাবেও খুব শক্তিশালী, প্লাস তাদের যুদ্ধ কৌশলগুলোও কিন্তু বেশ আধুনিক, মানে তখনকার সময়ে যদি আমরা চিন্তা করি সাপেক্ষে, তখন হচ্ছে গিয়ে কি এই হুমায়ুনও কিন্তু মোটামুটি তার যত দলবল নিয়ে সে যাচ্ছে, একজন মুঘল শাসক, সে কিন্তু যে একদম কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া হচ্ছে রওনা দিয়েছিল। হুমায়ুনের যেই আপনার তার যে উপদেষ্টা বৈরাম খান, সেও কিন্তু তার সাথে ছিল তখন। ঠিক আছে, এই হুমায়ুনের সাথে। আচ্ছা, তো তারা এই যে যাওয়ার পথে যখন চৌসায় দেখা হয়েছে এই শের খান সুরের সাথে, তখন হচ্ছে এই যুদ্ধ লেগে গেছে। ঠিক আছে, এই যুদ্ধ লেগে গেছে, এবং এই যুদ্ধ লেগে যে ঘটনাটা ঘটলো, এখানে শের খান সুর হুমায়ুনকে পরাজিত করছে, পরাজিত করে সে হচ্ছে গৌড়টা দখল করে নেয়। গৌড় দখল করে নেওয়া মানে বাংলা দখল করে নেয়। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, এই যুদ্ধটা কি যুদ্ধ নামে পরিচিত, দেখি এটা কয়জন পারেন। ঠিক আছে, ইতিহাসের অনেক স্টুডেন্ট এখানে ক্লাস করেন, আমার মনে নাই এই যুদ্ধের নামটা কি, আপনারা দেখি আমাকে একটু মনে করায় দেন। এইখানে যে যুদ্ধটা হয় শের খান সুরের সাথে হুমায়ুনের, যে যুদ্ধটা চৌসা নামক স্থানে হয়েছিল গঙ্গা নদীর তীরে বক্সারের কাছে, সেই যুদ্ধের নাম কি? আচ্ছা, তারপরে দেখেন এই মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান সুর মূলত হচ্ছে এই শের শাহ পদবিটা গ্রহণ করে, এবং তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এই কাহিনী। আচ্ছা, একজন লিখছেন পানিপথ যুদ্ধ অর্ধেক হয়েছে। পানিপথের যুদ্ধ কিন্তু ৩টা, এটা কততম পানিপথ ওয়ার সেটা বলতে হবে। আচ্ছা, এরপরে দেখেন শেরশাহ, বক্সারের যুদ্ধ না, এটা ভুল, বক্সারের যুদ্ধ না। দাঁড়ান, আমি তো নিজেই কনফিউজ হয়ে গেলাম। আমি একটু দেখে নিই। না 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 না, এটা পানিপথের যুদ্ধ না, সরি 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 সরি, এটা মনে হয় সম্ভবত বিলগ্রামের যুদ্ধ। বিলগ্রামের যুদ্ধে মনে হয়
পানিপথ না, সরি সরি, এটা আমি একদম ভুল বলছি। পানিপথের যুদ্ধ আকবরের আমলে হয়েছিল ভাই, এটা হুমায়ুন। ইয়েস, বিলগ্রামের যুদ্ধ কেউ একজন লিখছেনও আমার মনে হয়। রতন কুমার, আপনার জন্য একটা হাততালি, ভেরি গুড। আপনি একদম মানে এক্স্যাক্টটাই বলছেন, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন এগুলো আপনাদের দরকার নেই, ঠিক আছে? এটা যারা পারেন নাই, যা আমি নিজেই জানি না এটা, ঠিক আছে? মানে ধরেন হালকা হালকা জানি, এগুলো আপনাদের এত ডিটেলে পরীক্ষায় আসবে না। যারা পারেন নাই হতাশ হওয়ার কিছু নাই, এটা না পারাটাই স্বাভাবিক। এটা একদম কোর ইতিহাসের স্টুডেন্ট যারা, তাদের জানার কথা, কারণ এগুলো আমাদের আসলে এত ডিটেলে কখনো পড়া হয় না কোথাও। আচ্ছা, এখন আমরা হচ্ছে শেরশার বিষয় একটু দেখি, ঠিক আছে? এই এত যে ইতিহাস বললাম, হুমায়ুন, সময় টময়, এগুলো এত কিছুর দরকার নেই, ঠিক আছে? এখন আপনারা হচ্ছে শেরশাহ সম্পর্কে একটু দেখেন। শেরশাহ, শেরশাহ, আচ্ছা, তিনি হচ্ছে মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান পশতুন, ঠিক আছে? তিনি হচ্ছে আম, আপনার জাতিতে আফগান, বংশে পশতুন, ঠিক আছে? আফগানের পশতুন বংশীয় বা পশতুন গোষ্ঠীর। হ্যাঁ, পশতুন কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানেও আছে পশতুন, ওরা কিন্তু যোদ্ধা হিসেবে পরিচিত। আচ্ছা, তিনি হচ্ছে একজন শক্তিশালী আফগান পশতুন, এর দরকার নেই। তিনি বাংলা জয় করছে, এই যে এইটা খুব ইম্পর্টেন্ট। বাংলা জয় করেন, বাংলা জয় করেন 1540 সালে মুঘল শাসনকর্তা আলী কুলিকে পরাজিত করে। দাঁড়ান, আমি আমি না আপনাদের কমেন্ট কিছু দেখতে পাইতেছি, কিছু পাইতেছি না। কেউ কি কিছু লিখতেছেন নাকি? উম, আচ্ছা, আমি এখন তো দেখতে পাচ্ছি না যেহেতু আপনাদের কমেন্ট, আমি এটা পরে যদি আমি কমেন্ট সেকশনে দেখলে আমি আমি অ্যান্সারটা ওখানে দিয়ে দিব না। আমি আপাতত কিছু দেখতেছি না কমেন্ট। আচ্ছা, তিনি হচ্ছে 1540 সালে, 1540 সালে হচ্ছে বাংলা জয় করেন। এরপরে দেখেন তিনি দিল্লি দখল করছেন হচ্ছে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে। তিনি কিছু সময় কিন্তু মোটামুটি দিল্লিকেও দখল করে ফেলছিলেন 1540 সালে। অর্থাৎ এই সময়টাতে তিনি বাংলা ও দিল্লি দখল করেন। আচ্ছা, তিনি হচ্ছে দেখেন কনৌজের যুদ্ধে, এটা একটু মনে রাখেন, মুঘল মুঘল শাসক হুমায়ুনকে কনৌজের যুদ্ধে পরাজিত করে। আচ্ছা, এরপরে দেখেন বাংলা শাসন করেছেন মাত্র 5 বছর, ঠিক আছে? বাংলা শাসন করছে 40 থেকে, এই যে দেখেন 1540 থেকে 45 সাল পর্যন্ত, মাত্র 5 বছর তিনি ছিলেন। কিন্তু দেখেন তিনি কত এক্সিলেন্ট জিনিসপত্র বাংলাদেশে মানে বাংলায় করে গেছেন। আচ্ছা, সর্বপ্রথম চালু করেন পাট্টা ও কাবুলিয়ত প্রথা, এই দুইটা জিনিস কি এটা একটু দেখেন। তিনি প্রচলন করেন পাট্টা ও কাবুলিয়ত, কাবুলিয়ত প্রথা, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এই দুইটা প্রথা কে পরিচালনা করছে? একটা হচ্ছে ভূমি সত্ত্বের দলিল, আর আরেকটা হচ্ছে চুক্তি দলিল। চুক্তি দলিল, আচ্ছা, এই দুইটা জিনিস কি একটু জাস্ট হালকা পাতলা শুনে নেন। এটা এত কিছু মনে রাখার দরকার নাই কোনো কিছুই। এগুলা হচ্ছে গিয়ে জাস্ট জানার জন্য। কারণ আমরা ধরেন এখন পর্যন্ত আমরা যে ভূমির বিভিন্ন যেই খাজনা
বা বিভিন্ন যে জায়গা জমির মাপামাপি, দলিলের যে দালিলিক বিষয়গুলা, এগুলা কিন্তু টু সাম এক্সটেন্ট এই জায়গাগুলাকে অনেক দিনের পর দিন মডিফাই করে কিন্তু আজকের এই জায়গা পর্যন্ত আসছে। যেমন দেখেন, পাট্টা প্রথা হলো একটা লিখিত দলিল বা নথি যা জমির মালিক বা শাসক কর্তৃক জমি ইজারা বা ভাড়া দেওয়ার, মানে আমরা যে জমিটা ভাড়া দিই, যে আপনি আমার জমিটা খাটবেন, সেটার কিছু শর্তাবলীকে ইন্ডিকেট করে দেওয়া হয়। এবং এখানে জমির আয়তন, অবস্থান, এটা কি ফসল হয়, এই ধরনের বিভিন্ন ইনফরমেশনগুলো এই পাট্টা প্রথায় দিয়ে তারপরে এটা জমিটাকে ইজারা দেওয়ার যে সিস্টেমটা, সেটা কিন্তু মূলত হচ্ছে এই পাট্টা প্রথার মাধ্যমে শুরু হয় আর কি। আচ্ছা, আর কাবুলিয়াত হচ্ছে গিয়ে কি, এইটাও এক ধরনের ইজারা দেওয়ারই সিস্টেম, মানে প্রজাদেরকে আর কি মূলত যে জমিগুলা ইজারা দেওয়া হইতো আপনার হচ্ছে বিভিন্ন শর্তের এগেনস্টে, যে কত টাকা দিতে হবে, তারপরে যে কি ফসল তারা এখানে চাষ করতে পারবে, এটা কিভাবে করে হচ্ছে বাৎসরিকভাবে এই টাকাটা কিভাবে তারা দিবে, কতটুক জমিতে কি ফসল কত পরিমাণ চাষ করবে, এই ধরনের যে হিসাব নিকাশ, শর্ত টর্ত, কি কি করা যাবে যাবে না, এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে এখানে আপনার উল্লেখ করা থাকতো এই প্রথাগুলাতে। প্লাস এইটা আমরা যেমন এখন জমির মালিক, ওনারশিপের একটা যে জায়গা, আমরা একটা জমির মালিককে আমরা দলিলে যখন একটা দলিল যখন থাকে জমির মালিকের নামে, তখনই তো মালিকানাটা সেট হয় যে আমার জমি হচ্ছে এইটা, এই ধরেন 2% 3% জায়গা আমার নামে লিখা, এটা হচ্ছে গিয়ে আমার আমার জমি, আমরা তো এইভাবেই প্রমাণপত্রটা দিই। এই কাবুলিয়াত পাট্টা এবং কাবুলিয়াত প্রথা হচ্ছে এইটাই, জমির একটা মালিকানা এস্টাবলিশ করার, মানে যে চাইলে যে কোনো সময় একটা জায়গা হচ্ছে গিয়ে দখল করে নিতে পারবে না। এটা কিন্তু ওই সময়ের জন্য খুব সিগনিফিকেন্ট, ঠিক আছে? কারণ তখন ধরেন মানে আপনার এইটা একটা দলিল আকারে যখন থাকতেছে মালিকানাটা, সেখানে কিন্তু এটাকে অ্যাবিউজ করার বা এটাকে মিসইউজ করার কোনো সুযোগ নেই। এই জন্য এটা খুব প্রশংসিত, তার সময়ের একটা খুবই প্রশংসিত কাজ। আচ্ছা, তার রাজধানী ছিল হচ্ছে আগ্রায়, তার রাজধানী ছিল হচ্ছে আগ্রাতে। তারপরে হচ্ছে দেখেন তার নির্মিত সড়ক, ভেরি ইম্পর্টেন্ট, সড়কই আজম, এইটার জন্যই উনি খুবই ফেমাস। সড়ক ই আজম, এটা হচ্ছে মহাসড়ক, মহাসড়ক বলা হইতো এটাকে, মানে অনেক বড়, ঠিক আছে? এবং এটার আরেকটা নাম হচ্ছে পরবর্তীতে এটার নাম হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই এই সড়কই আজমটাই কিন্তু পরবর্তীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। আচ্ছা, এরপরে দেখেন এটা ছিল 3000 মাইল দীর্ঘ, সোনারগাঁ থেকে আগ্রা, এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এইটা সোনারগাঁ থেকে আগ্রা পর্যন্ত, এটা পরীক্ষায় আসে কিন্তু, সোনারগাঁ থেকে আগ্রা পর্যন্ত এই রাস্তাটা ছিল প্রায় 3000 মাইল, তার মানে অনেকটুক রাস্তা, ঠিক আছে? 3000 মাইল। আচ্ছা, দিল্লি লাহোর হয়ে মুলতান পর্যন্ত বিস্তৃত ছিল। আগ্রা, মুলতান, সরি, আগ্রা, দিল্লি, আগ্রা দিল্লি থেকে লাহোর হয়ে, মানে ভারত পাকিস্তান, লাহোর হয়ে পাঞ্জাব পর্যন্ত, পাকিস্তানের পাঞ্জাব, ঠিক আছে? পাঞ্জাব পর্যন্ত, ভারত পাকিস্তান মিলায় মানে অনেক লং। আচ্ছা, এরপরে দেখেন এই যে তার সময় ঘোড়ার ডাকের শুরু হয়, ঘোড়ার ডাক, এই যে একটা জোক আছে যে ঘোড়া কি এর আগে ডাকতো না, ঠিক আছে? এই ডাক মানে কিন্তু ডাক পিয়ন যেই চিঠিপত্র নিয়ে যায়, সেটা তার আমলে ঘোড়ার পিঠে করে হচ্ছে এই চিঠিগুলা বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করা হইতো। এই ঘোড়ার ডাক বলতে ওই যে ডাক পিয়নের জায়গা বা রানারের যে জায়গাটা, সেটা হচ্ছে এই ঘোড়ার মাধ্যমে প্রচলিত হয়। আচ্ছা, তার সমাধি হচ্ছে সাসারাম বিহার, সাসারাম বিহারে হচ্ছে গিয়ে শেরশাহর সমাধি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস একটু মনে রাখেন, এই শের শাহের পুত্র, এই শের শাহের পুত্র
তার নাম ছিল জালাল খান। ঠিক আছে? এই জালাল খান ক্ষমতা গ্রহণ করে উপাধি গ্রহণ করেন ইসলাম খান নামে। এইটা আমরা আমরা সামনের ক্লাসে পড়ব। এটা আপাতত খালি একটু মনে রাখেন যে উপাধি নেয় ইসলাম খান, এবং এই ১২ ভূঁইয়াদের সাথে এই ইসলাম খানের কিন্তু মোটামুটি মারামারি কাটাকাটি হয়, এবং ১২ ভূঁইয়ারা একটা টাইমে একে পরাজিত করছে। কিছু সময় ইসলাম খান তাদেরকে আক্রমণ করছে, মুসা খানকে স্পেশালি। মারামারি কাটাকাটির পরে এই ১২ ভূঁইয়ারা কিন্তু তার উপরে বেশ দাপট খাটাইছে। আচ্ছা, বাংলার শেষ আফগান শাসক ছিল দাউদ খান কররানী, কররানী বংশে। এটা একটু জাস্ট মনে রাখেন। বাংলায় সর্বশেষ আফগান শাসক ছিলেন দাউদ খান কররানী। কররানী। এগুলা জাস্ট এমসিকিউ টাইপের, তো এই গেল মোটামুটি বিষয়। আচ্ছা, আপনাদের কিছু কমেন্ট আমি দেখতে পারি নাই, কিছু কমেন্ট দেখছি যতটুকু। তারপর আমি দেখি যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এখন আবার দেখা যাচ্ছে হালকা পাতলা। আহ, আচ্ছা, ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে হচ্ছে গিয়ে বুধবার মনে হয়, নাকি আজকে সোমবার। ইনশাল্লাহ পরশুদিন বুধবার আবার দেখা হবে। পরবর্তী অংশে বাংলায় মুঘল শাসন আমল থেকে শুরু হবে, যেটা পুরা এন্টায়ার ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং সেখানে মনে রাখার অনেক বিষয় আছে। মুঘল শাসকদের অনেক সিগনিফিকেন্স আছে, যেটা আর কি আমাদের মনে রাখতে হয়, এবং আমরা এতদিন পর্যন্ত পড়েও আসছি। আশা করি সমস্যা হবে না। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে রিচ করবেন, কোনো প্রবলেম নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।